যা সত্যিই সম্পত্তি প্রাপ্য সে সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে। ধারাবাহিকে শুরুতে আমরা দেখতে পাই অনিরুদ্ধ নকুলকে বলে এই সব চক্রান্ত পেছনে আসল মাথা কার আর কি ছিল তার উদ্দেশ্য। তখন নকুল বলে নয়নতারা রায়, আমার মা আর শিবনাথ রায়ের দ্বিতীয় স্ত্রী। নকুলের কথাটা শুনে অনিরুদ্ধ যেন আকাশ থেকে পড়ে এবং অনিরুদ্ধা জিজ্ঞেস করে ঠাম্মি কেন এই সব কিছু করেছে। তখন নকুল বলে আমি ছিলাম নয়নতারার আগের পক্ষের সন্তান এবং পিনাকি ছিল শিবনাথ রায়ের সন্তান, কিন্তু নয়নতারা রায় চেয়েছিল রায় অ্যান্ড চ্যাটার্জি ম্যানশনের আসল উত্তরাধিকারী হোক তার রক্তের কেউ, আমি বা আমার সন্তান। আর নয়নতারা রায় সেটাই করেছিল, ঈশানী পিনাকির সন্তানকে সরিয়ে দিয়ে আমার সন্তানের জায়গা করে দিয়েছিল। সেটা হচ্ছে মৌলি রায়। নকুল এটাও বলে যে ভাগ্যের কি পরিহাস, ঈশানী পিনাকির সন্তান যেদিন দিয়ে হসপিটালে জন্ম নিয়েছিল সেই দিন আমার স্ত্রীও ওই হসপিটালে একটা কন্যা সন্তান জন্ম দেয়। ওই দিনে নয়নতারা রায় ঘটনাটা ঘটায়, এমনকি বাণীকে মেরে ফেলার চেষ্টা করে। নকুলের এই সমস্ত ঘটনা শুনে অনিরুদ্ধ অবাক হয়ে যায় এবং নকুলকে জিজ্ঞেস করে তাহলে এই কথা এতদিন মাসিমণিদের কেন বললিনি। পরক্ষণে নকুল বলে আসলে আমি তো বাবা, আর আমার শরীরে তো নয়নতারার রক্ত বইছে। আমার মেয়েরা রায়বাড়িতে রাজকন্যার মতো বড় হবে, সেই লোভ সামলাতে পারেনি। কিন্তু মৌলি নয়নতারার শিক্ষায় এমনভাবে শিক্ষিত হয়েছে, ডেঞ্জারাস মেয়ে তৈরি হয়েছে। মৌলি স্বার্থের জন্য সব কিছু করতে পারে, এমনকি ওর পথে যে কাঁটা হয়ে দাঁড়াবে তাকেও মেরে ফেলতে দুবার ভাববে না, সেটা ঈশানী পিনাকি বা নয়নতারা শিবনাথ রায় যেই হোক না কেন। এদিকে অনিরুদ্ধ বলে আমি অবশ্য ভাগ্য নিয়ে তেমন বিশ্বাস করতাম না, তবে এখন আমি ভাগ্য বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কেননা বাণী মাসিমণিকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো, এমনকি ওই বাড়িতে আশ্রয় নিল। আমার ফ্যামিলি যে চেয়েছিল রায়বাড়ির মেয়েকে বিয়ে করতে, আর দেখো ঠিক সেটাই হলো। এমনকি বাণীও আমার জীবন বাঁচিয়েছিল, তাই যেভাবেই হোক আমি বাণীর প্রাপ্য অধিকার ফিরিয়ে দিবই। কথাটা বলেই অনিরুদ্ধ ঘর থেকে বেরিয়ে বাণীকে বলে বাণী, আমরা এখন রায়বাড়িতে যাব। রায়বাড়ি যাওয়ার কথা শুনে বাণী বলে কিন্তু আপনি তো আমাকে নিষেধ করেছিলেন ওই বাড়িতে যেতে, কারণ ওই বাড়ি গেলেই কোনো না কোনো কথা নিয়ে অশান্তি লাগবে। পরক্ষণে অনিরুদ্ধ বলে আজকে আমি তোমাকে বলছি ওই বাড়িতে আমি তোমাকে এখন নিয়ে যাব। কথাটা বলে অনিরুদ্ধ বাণের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। এদিকে বাণী যাওয়ার সময় পুজোর প্রসাদ হাতে নিয়ে যায়। পরের সিনে আমরা রায়বাড়িতে দেখতে পাই পিনাকি ড্রয়িং রুমে সবাই বসেছিল। তখনই মৌলি এক গ্লাস শরবত এনে বলে বাবা, আমি তোমার জন্য শরবত বানিয়েছি নিজের হাতে, এটা খেয়ে নাও। তখন পিনাকি বলে এখন খেতে ইচ্ছা করছে না। এদিকে পিনাকি মনে মনে বলে কেন জানি না আজকাল মৌলিকে আমার একদম বিশ্বাস হয় না। পরবর্তীতে ঈশানী এসে বলে তুমি এভাবে কেন বলছো ওর সাথে, মৌলি নিজের হাতে তোমার জন্য শরবত বানিয়েছে। পরক্ষণে পিনাকি বলে আমার এখন খেতে ইচ্ছা করছে না, নিয়ে যাও। কথাটা বলেই উঠে চলে যায় এবং মৌলি মনে মনে বলে ড্যাড কি এখন আর আমাকে বিশ্বাস করছে না, এভাবে কেন কথা বলছে আমার সাথে। অন্যদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ বাণীকে নিয়ে রায়বাড়িতে উপস্থিত হয়, যা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এবং বাণী অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। এদিকে নয়নতারা বলে কি ব্যাপার অনিরুদ্ধ, তোমরা এখানে কেন এসেছ। অপরদিকে মৌলি বলে তোমরা এই বাড়িতে কেন এসেছ, কি দরকার তোমাদের এই বাড়িতে। পরক্ষণে অনিরুদ্ধ বলে মেয়ের সাথে মায়ের দেখা করাতে নিয়ে আসলাম। অনিরুদ্ধর কথাটা শুনে ঈশানী থ মেরে দাঁড়িয়ে থাকে এবং নয়নতারা শিবনাথ রায়কে বলে আমি তোমাকে বলেছিলাম এরা প্রসাদ খাওয়ানোর নাম করে এমনভাবে ইমোশনাল কথা বলবে যাতে এই বাড়িতে আবার আসার সুযোগ করে দাও। পরক্ষণে অনিরুদ্ধ বলে ধার দেই বাড়িতে আসার কথা, সে তো এমনিতেও এই বাড়িতে আসবে। এদিকে মৌলি মনে মনে বলে অনিরুদ্ধ কেন এভাবে কথা বলছে, নকুল সরকার কি অনিরুদ্ধকে সবকিছু বলে দিল। কিছুক্ষণ পরে সেখানে নকুল সরকার অসুস্থতার নাটক করে রায়বাড়িতে উপস্থিত হয় এবং অনিরুদ্ধকে কানে কানে ফিসফিস করে বলে তুমি এখন সবার সামনে এসব কথা বলো না, কারণ মৌলি খুব ডেঞ্জারাস মেয়ে, মৌলি দিয়ে কোনো সময় তোমাদের ক্ষতি করে দিতে পারে, সময় আসলে বাণী ঠিক ওর অধিকার ফিরে পাবে। শেষ পর্যায়ে অনিরুদ্ধ মনে মনে বলে নকুল কাকা ঠিক বলেছে, এখনই সবাইকে সবটা বললে কেউ বিশ্বাস করবে না, যেহেতু কোনো প্রমাণ আমার কাছে নেই তাই কাউকে কিছু বলা যাবে না। কথাগুলো ভেবেই অনিরুদ্ধ বাণীকে নিয়ে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়।